প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন সময় তোমাদের কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। ক্লাস না হওয়ার যে ঘাটতি বা ক্ষতি তা কিছুটা হলেও এই অনলাইন ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া সম্ভব। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি উপভোগ করবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না, আর যদি বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বাসা থেকে বের হবে। আজকের ক্লাসটি মূলত অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য। ব্যবস্থাপনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ কোর্স প্রকল্প ব্যবস্থাপনা। সেই প্রকল্প ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়ে প্রকল্প প্রণয়ন ও মূল্য নিরূপণ যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের আজকে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তোমাদের দুটি ক্লাস করানো হয়েছিল। লাস্ট যে দুটি ক্লাস, প্রথম ক্লাসে আমরা পেব্যাক পিরিয়ডের ইভেন্ট যে ক্যাশ ফ্লো থাকে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আনইভেন ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা আজকে নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই প্রবলেমটি হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। গত ক্লাসে অর্থাৎ আনইভেন ক্যাশ ফ্লো যখন আলোচনা করা হয়েছিল, সেটার মধ্যে আমরা দেখেছিলাম ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স উল্লেখ ছিল। আর আজকে হচ্ছে একটু নতুন বিষয়, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। তো প্রবলেমটি একটু দেখে নেই। যমুনা লিমিটেড ইজ কনসিডারিং টু বাই এ মেশিন। ইট উইল কস্ট টাকা 1 lakh. Its expected life is 5 years. The estimated cash inflow before tax as flows. ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এবং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এই দুটি প্রবলেমের মধ্যে কিন্তু অনেক কাজের ব্যবধান আছে। তো আমরা দেখব, তারপরেও আমরা এখানে একটু বলে রাখছি যে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স নিয়ে এই প্রবলেমটি আলোচনা করা হচ্ছে। ইয়ার আর হচ্ছে ক্যাশ ইনফ্লো। প্রথম বছর হচ্ছে 25,000, দ্বিতীয় বছর গিয়েও 25,000, তৃতীয় বছরে গিয়ে হচ্ছে 20,000, চতুর্থ বছর হচ্ছে 20,000, পঞ্চম বছরে গিয়ে হচ্ছে 25,000। তাহলে আমরা এখানে খেয়াল করতে পাচ্ছি যে প্রতি বছরের যেই ক্যাশ ফ্লোটি দেওয়া রয়েছে সেই ক্যাশ ফ্লোর পরিমাণ সমান হারে নয়, অর্থাৎ আনইভেন ক্যাশ ফ্লো। আর উপরে যে একটি বিষয় ছিল সেটি হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এই দুটি বিষয় আমরা এখানে দেখতে পেলাম। দ্য ট্যাক্স রেট অফ দ্য কোম্পানি ইজ 50%। ট্যাক্স রেটের পরিমাণ হচ্ছে 50%। and charge depreciation on straight line basis। এখানে আমাদের যে ডেপ্রিসিয়েশন ধরতে বলা হয়েছে সেই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা ধরতে হবে সরল রৈখিক পদ্ধতিতে। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ট্যাক্সের পরিমাণ, আরেকটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এর যে পদ্ধতি ব্যবহার করতে বলা হয়েছে সেটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। রিকোয়ার আমাদের যা নির্ণয় করতে হবে পেব্যাক পিরিয়ড অফ দ্য মেশিন। এই মেশিনের পেব্যাক পিরিয়ড আমরা নির্ণয় করব। তাহলে আমাদের আগের অঙ্কে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ছিল, সেই প্রবলেমে ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশনের কোনো ঝামেলা ছিল না। এখন যেহেতু আমাদের ট্যাক্সের পরিমাণ আছে এবং ডেপ্রিসিয়েশনের পরিমাণ আছে, সুতরাং এই দুটো বিষয় নিয়ে আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে আফটার ট্যাক্স নির্ণয় করব। তাহলে এই যে দুটি কলাম রয়েছে ইয়ার এবং ক্যাশ ফ্লো, তার সাথে আমাদের আরো কয়েকটি কলাম তৈরি করতে হবে। কেন? এটি হচ্ছে ট্যাক্স বাদ দেওয়ার জন্য, আরেকটি হচ্ছে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার জন্য। তাহলে ডেপ্রিসিয়েশন যদি বাদ দিতে চাই তাহলে ডেপ্রিসিয়েশনের পরিমাণ নির্ণয় করতে হবে। আর ডেপ্রিসিয়েশন এখানে যে নির্ণয় করতে হবে সেটার পদ্ধতি কিন্তু উল্লেখ রয়েছে। সেই পদ্ধতির নাম হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতির যে সূত্র সেটি হচ্ছে ইয়ারলি ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ, আনুমানিক আয়ুষ্কাল। তাহলে সম্পত্তির মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে, বাদ যাওয়ার পর সেটাকে ভাগ করতে হবে প্রত্যাশিত আয়ুষ্কাল দিয়ে।
আমাদের এই প্রশ্নে কস্ট অফ অ্যাসেট ছিল 1 লক্ষ টাকা, আর সেলভেজ ভ্যালু এই প্রশ্নে কোনো সেলভেজ ভ্যালু ছিল না। এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 ইয়ার্স। তাহলে 1 লক্ষকে যদি শূন্য মাইনাস করা হয় 1 লক্ষই থাকবে, এবং সেটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে ইয়ারলি ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে 20,000 টাকা। তাহলে প্রতি বছর ইয়ারলি ডেপ্রিসিয়েশন বের করলাম, সেটা হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের প্রথম যেই কলাম ছিল, একটা হচ্ছে ইয়ার আর একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। এখন ক্যাশ ইনফ্লো থেকে বাদ যাবে কি? ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা বুঝতেই পারতেছি আরো একটি কলাম তৈরি করতে হবে, সেই কলামটির নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। এবার ডেপ্রিসিয়েশন যদি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, যেটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স রয়েছে সেটা থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় আর্নিং বিফোর ট্যাক্স। আর ট্যাক্স, এটার উপর ট্যাক্স ধরা হয় নাই, তাহলে আমরা কি করব? ট্যাক্স বাদ দিব। ট্যাক্স কত পার্সেন্ট? 50%। 50% ট্যাক্স বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যেটি পাওয়া যাবে সেটাকে বলা হবে আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স এর সাথে আমাদের কি করতে হবে? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করার জন্য যেই ডেপ্রিসিয়েশন ছিল সেই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা এখানে আমাদের যোগ করতে হবে। যোগ করে পরবর্তীতে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য যে সূত্র, সেই সূত্রের জন্য আমরা এখানে আরেকটি কলাম তৈরি করব। তো আমাদের প্রথম ইয়ারের কলামে আমরা 1 থেকে 5 বছর ইয়ারটি লিখবো। তারপর হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, যেই ক্যাশ ফ্লো গুলো ছিল সেই ক্যাশ ফ্লো গুলো এখানে লিখবো। 20,000, 25,000, 20,000, 20,000, 25,000 টাকা লিখলাম। আর ডেপ্রিসিয়েশন, ইয়ারলি ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের এখানে 20,000 টাকা লিখতে হবে প্রতি বছর। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর ডেপ্রিসিয়েশনের পরিমাণ কিন্তু সমান থাকবে। তাহলে 20,000 টাকা 20,000 টাকা লিখলাম। এরপর হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। 25,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে হবে 5,000 টাকা। আবার 25,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে হবে 5,000 টাকা। তৃতীয় বছর 20,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে হবে 0। চতুর্থ বছর 20,000 টাকা, ডেপ্রিসিয়েশন 20,000 টাকা, আর্নিং বিফোর ট্যাক্স হবে 0। পঞ্চম বছরে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স হচ্ছে 25,000 টাকা, ডেপ্রিসিয়েশনের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। 25,000 থেকে 20,000 টাকা বাদ দিলে হবে 5,000 টাকা। ট্যাক্স ধরতে হবে 50%, 2,500 টাকার 5,000 টাকার উপর 50% ট্যাক্স ধরলে হবে 2,500 টাকা। 5,000 টাকার উপর এখানে ধরলো 2,500 টাকা হলো। এই আর্নিং বিফোর ট্যাক্স এখানে ছিল না, সুতরাং ট্যাক্স ধরতে হবে না। পঞ্চম বছরে 5,000 টাকা ট্যাক্স ধরলে 5,000 টাকাই হবে। আর এটা বাদ দিলে, যেমন 5,000 টাকা থেকে ট্যাক্স 2,500 টাকা বাদ দিলে 2,500 টাকা হবে। 2,500 টাকার সাথে আমরা যোগ করব ডেপ্রিসিয়েশনের টাকাটা। তাহলে এই 2,500 প্লাস হচ্ছে 20,000 টাকা যোগ করলে হবে 22,500। এখানে 2,500 সাথে ডেপ্রিসিয়েশনের পরিমাণ যোগ করলে 22,500 হবে। তৃতীয় বছরে এটা 0 সাথে যদি ডেপ্রিসিয়েশন 20,000 টাকা যোগ করি এখানে 20,000 টাকা হবে। চতুর্থ বছরে 0 ছিল, 0 সাথে 20,000 টাকা যোগ করলে এখানে 20,000 হবে। পঞ্চম বছরে গিয়ে 2,500 টাকা, 2,500 টাকার সাথে যদি 20,000 টাকা যোগ করি তাহলে 22,500। তো এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এটা আমরা নির্ণয় করতে হলো কেন? কারণ এই প্রশ্নে আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণ এবং ট্যাক্সের কথা উল্লেখ ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে ক্যাশ ফ্লোটি ছিল সেটি হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। সেটা থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিব, বাদ দিয়ে ট্যাক্স বাদ দিব, তারপর আর্নিং আফটার ট্যাক্স পাবো, তার সাথে ডেপ্রিসিয়েশন পরিমাণ নির্ণয় করে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করব। এখন আমাদের আনইভেন ক্যাশ ফ্লোর মতোই আমাদের আরেকটি ক্যাশ ফ্লো কলাম তৈরি করতে হবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। প্রতি বছরের যেই ক্যাশ ফ্লো আছে তার সাথে আমাদের পরবর্তী বছরের ক্যাশ ফ্লো যোগ করে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স তৈরি করতে হবে। তাহলে প্রথম বছরে 22,500, এখানে 22,500 আছে, 22,500 সাথে আবার 22,500 যোগ করলে হবে 45,000 টাকা। 45,000 সাথে যদি 20,000 টাকা যোগ করি হবে 65,000 টাকা। 65,000 সাথে যদি 20,000 টাকা যোগ করা হয় তাহলে হবে 85,000 টাকা। 85,000 টাকার সাথে যদি 20,500 যোগ করা হয় তাহলে হবে 1,07,500। এবার আসি আমাদের যেই পেব্যাক পিরিয়ড নির্ণয় করার যে ফর্মুলাটি, সেটি হচ্ছে A ইকুয়াল টু NCO মাইনাস C ডিভাইডেড বাই D। এখানে আমাদের NCO ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা থেকে কম কোনটি? এখানে আছে 1,07,000 টাকা, 7,500, আর একটি হচ্ছে 85,000 টাকা। তাহলে ক্রমযোজিত বা কিউমুলেটিভ
ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যে রয়েছে তার মধ্যে দেখতে হবে 1 লক্ষ টাকার ছোট এবং তার কাছাকাছি কোনটি, সেটি হচ্ছে 85,000 টাকা। তাহলে 85,000 টাকার ইয়ার কত? 85,000 টাকার ইয়ার হচ্ছে 4, তাহলে আমাদের এর পরিমাণ হবে 4। এরপর আসি সি। সি হচ্ছে সি সি যেটি বলে সেটি হচ্ছে চতুর্থ বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সেটি কত? 85,000 টাকা। তাহলে আমাদের এখানে সি এর পরিমাণ হবে 85,000 টাকা। এরপর হচ্ছে কি ডি। ডি হচ্ছে আমাদের যে বছর কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হচ্ছে তার পরের বছর কত? পরের বছর হচ্ছে 5। 5-এর আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর পরিমাণ হচ্ছে 22,500 টাকা। তার মানে ডি এর পরিমাণ হচ্ছে 22,500 টাকা। তাহলে সূত্র এ প্লাস এন সি ও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে আমাদের এ এর পরিমাণ হচ্ছে এখানে এ হবে এই কলামে, এখানে একটু ভুল লেখা হয়েছে, বিট কারেকশন করে দিচ্ছি। তাহলে এর পরিমাণ হচ্ছে 4, এনসি এর পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, আর সি এর পরিমাণ হচ্ছে 85,000 টাকা, ডি এর পরিমাণ হচ্ছে 22,500। 1 লাখ থেকে 85,000 টাকা মাইনাস করলে হবে 15,000 টাকা। 15,000 কে যদি 22,500 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 0.67। এবার 4-এর সাথে যদি 0.67 যোগ করা হয় তাহলে যে রেজাল্টটি হবে সেটা হচ্ছে 4.67 ইয়ার্স। তার মানে হচ্ছে পেব্যাক পিরিয়ডের পরিমাণ হচ্ছে 4.67 ইয়ার্স। তো এই প্রবলেমটি যদি বুঝে থাকো তাহলে এই প্রবলেমটির সাথে সামঞ্জস্য রেখে আরেকটি প্রবলেম তোমাদের হোমওয়ার্কের জন্য দেওয়া হবে, সেই প্রবলেমটি তোমরা এখন দেখবে। যদি আগের প্রবলেমটি বুঝে থাকো তাহলে এই প্রবলেমটিও তোমরা বাসায় করতে পারবে। A company is considering an investment proposal which required an initial cash outlay of টাকা 50,000। তার মানে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পরিমাণ বা এনসিওর পরিমাণ হচ্ছে 50,000 টাকা। ইটস এক্সপেক্টেড লাইফের পরিমাণ হচ্ছে 5 ইয়ার্স। দ্য প্রজেক্ট উইল হ্যাভ no salvage value at the end of life. The company uses straight-lined method basis. নরমালি আমাদের এই অধ্যায়ে যতগুলো আমরা প্রবলেম পাবো প্রতিটা প্রবলেমই দেখবো যে ডেপ্রিসিয়েশন ধরা হয়েছে স্ট্রেট লাইন মেথড বেসিস করে। The company's tax rate is 40%. ট্যাক্সের পরিমাণ হচ্ছে 40%। The estimated cash flow before tax, এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে নির্ণয় করতে হবে ক্যাশ ফ্লো। তো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্রতি বছর প্রথম ডেপ্রিসিয়েশন পরিমাণ নির্ণয় করতে হবে 50,000 টাকা। প্রতি বছর হচ্ছে 5 দিয়ে ভাগ করলে প্রতি বছর ডেপ্রিসিয়েশনের পরিমাণ বের হবে 10,000 টাকা। তাহলে প্রথম ইয়ার থাকবে, তারপর ক্যাশ ফ্লো থাকবে, সেটা থেকে আমরা বাদ দিব ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে ক্যাশ ফ্লো। আর্নিং বিফোর ট্যাক্স এর উপর আমরা কি করব? ট্যাক্স ধরবো, এবং এই প্রশ্নে ট্যাক্সের পরিমাণ হচ্ছে 40%। আমাদের 40% ট্যাক্স ধরতে হবে। তারপর এই আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স যে পাওয়া যাবে তার সাথে ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে, যেটা আমরা আগের দেখেছিলাম যে আর্নিং আফটার ট্যাক্স তার সাথে ট্যাক্স ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে। যোগ করে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ট্যাক্স ফ্লো আফটার ট্যাক্স এর পর আরেকটি কলাম তৈরি করতে হবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তারপর পেব্যাক পিরিয়ড নির্ণয় করা যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করবে। সেই সূত্রটি হচ্ছে পেব্যাক পিরিয়ড ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো এনসিও ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? 50,000 টাকা। তারপর নিয়ারের টু এনসিও দা ইয়ার উইজ, সেটা হচ্ছে আমাদের এর পরিমাণ। তারপর এর কিউমুলেটিভ ক্যাশ ফ্লো সেটি সি দিবে, আর এর পরবর্তী বছরে গিয়ে যে ক্যাশ ফ্লো হবে সেই ক্যাশ ফ্লোটা আমরা ডি আকারে লিখবো। তো এই ছিল আমাদের আজকের প্রবলেম এবং তার সাথে রিলেটেড রেখে হোমওয়ার্ক। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, সেটা ফোনে হোক অথবা মেসেঞ্জারে কমেন্টস করে হোক, যেভাবেই হোক।